ফিরানির পুজো। অনেক জায়গায় এটাকে অষ্টমঙ্গলাও বলে, কিন্তু ওদের ফিরানিটা হয়েছিল বিয়ের প্রায় 1 মাস পরে। নির্বাচনের কারণে ওরা আসতে পারেনি, এই জন্য ওদের অষ্টমঙ্গলার গিটটা ওর শ্বশুরবাড়িতেই খোলা হয়েছিল। আর আমার বাবার বাড়িতে নিয়ম হচ্ছে ফিরানির সময় শুভচুনি পূজা আর নারায়ণ পূজা হয়, বিয়ের নারায়ণ পূজা আর কি। তো সেই জন্যই সব আয়োজন করা হচ্ছিল। এই বাইরে হবে শুভচুনি পুজো আর ভেতরে হচ্ছিল নারায়ণ পুজো। মন্দিরের ভেতরে নারায়ণ পূজা শেষ করে ওরা সেখানে নমস্কার করে তারপর বাইরে বসেছে শুভচুনি পুজোর জন্য। প্রথমে ওদের আশীর্বাদ করে নিচ্ছিল জেঠি, এরপর ঠাকুরমশাই পুজোতে বসে পুজোর বাকি নিয়মগুলো করছিল। আমার বেলাও এই নিয়মগুলো হয়েছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে আবার এই নিয়মগুলো নেই। আমি যখন বলেছিলাম যে আমার বাবার বাড়িতে এই নিয়মগুলো হয়, সবাই খুব অবাক হয়েছিল। আসলে এক এক ডিস্ট্রিক্টের এক এক রকম নিয়ম, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বিয়ের পুজো মানেই হচ্ছে নারায়ণ পূজা হবে, শুভচুনি পূজা হবে, এইটা আমরা ছোট থেকে দেখে এসেছি। কিন্তু আসলে পরিবেশ, স্থানকাল, পাত্র ভেদে এক এক জায়গায় এক এক রকম নিয়ম হওয়াতে অনেক জায়গায় এই নিয়মগুলো নেই। পুজোর সময়টা ছিল খুব সকালে, 9টার মধ্যে ঠাকুরমশাই বলেছিল সব কিছু আয়োজন করে দিতে। এই জন্য আমার এক মামি এসে সব কিছু আয়োজন করে দিয়েছে। এরপর ওরাও খুব তাড়াতাড়ি পুজোতে বসে পড়েছিল, কোনো কিছুতে আসলে দেরি হয়নি। শুভচুনি পূজার নিয়ম হচ্ছে শুভচুনিকে একদম নববধূর চুল দিয়ে পুরোপুরি মুড়িয়ে তারপর পান পাতায় সাজানো যে কুলাটা ছিল সেইখানে উঠিয়ে তারপর মাথায় নিয়ে 7 পাক ঘুরতে হবে। এদিকে দেখেন মা আর জেঠি সম্পূর্ণ দাঁড়িয়ে পুজোর নিয়ম বলে দিচ্ছিল আর দেখছিল। এই সবগুলো ক্লিপ কিন্তু আমার উনি নিয়ে দিয়েছে। আর এইদিকে আমার এক মামি সব কিছু ওদের বুঝিয়ে দিচ্ছিল। দেখেন নিয়মগুলো বলে দেওয়াতে ওদের জন্য অনেক সুবিধা হয়েছে। সাথে তো ঠাকুরমশাই ছিলই, আর বাকি নিয়মগুলো ওরা করছিল। এই পুজোতে বরকনে কিন্তু সেই জামা কাপড়ই পরবে যেইটা পরে তাদের বিয়ে হয়েছিল। আমার বেলায় আমার মনে আছে, আমার চুল ছোট থাকায় শুভচুনি উঠাতে আমার খুব কষ্ট হয়েছিল। তারপরেও ভগবানের কৃপায় সব কিছু করতে পেরেছিলাম। হঠাৎ করে ওদের পুজোর সময় আমার গল্পটা মনে পড়ে গেল। ফাইনালি ওদের ফিরানি পুজোও শেষ। কেমন লাগছে ওদের ভিডিওগুলো জানাবেন।